এসআইআর পর্ব সবেমাত্র শেষ হয়েছে এবং এই যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো প্রকাশিত হলো তারপরে বিভিন্ন অ্যাসেম্বলিতে মানে বিধানসভা কেন্দ্রে কোথায় কতটা নাম বাদ পড়ল এবং সর্বমোট অর্থাৎ ওই 28 তারিখের ফাইনাল লিস্ট বেরোনোর পর থেকে যে পরপর সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোল সেগুলোকে এক করে এক একটা বিধানসভাতেই ঠিক কতটা করে নাম বাদ পড়েছে এইটার হিসেব করতেই এখনো পর্যন্ত হিমশিম বিভিন্ন রাজনৈতিক দল। আর এবার ভোট হয় কিসে? ওই বিধানসভা কেন্দ্রের মধ্যে কোথায় কোন ব্লকে বা কোন বুথে কতটা ভোটার আগে ছিল আর কতটা ভোটার বাদ পড়বার পরে এখন রয়েছে, এই সমস্ত হিসেব করতে করতে হিমশিম অবস্থা সমস্ত রাজনৈতিক দলের। এই যেখানে পরিস্থিতি সেখানে বেশ কিছু চ্যানেল এবং বেশ কিছু ভোট পণ্ডিত তারা বসে পড়েছেন বিভিন্ন রকমের প্রেডিকশন করতে, ওপিনিয়ন পোল দিতে, বিভিন্ন রকমের নাকি তাদের বিশাল বিশাল স্যাম্পেল নিয়ে তারা আলোচনা করছেন। বাস্তবিকই কি সেটা আদৌ সম্ভব? এই নিয়ে আজকে যেমন আপনাদেরকে বলবো তেমনি এটা বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ তারা ঠিক কি করে এই ভোটে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ওপিনিয়ন পোল, এক্সিট পোল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে না হয় একটু পরে আলোচনা করছি। প্রথমত আপনাদেরকে বলেই নিলাম যে সেটা এই মুহূর্তে যেমন অত্যন্ত একটা সহজ কাজ। আপনি, আমি, যে কোনো মানুষ এই যে এপিসোডটা আপনাদের সঙ্গে করছি এর পাশে আমি লিখে লিখে বলে দিতেই পারতাম যে বিজেপি এত পেতে চলেছে, টিএমসি এত পেতে চলেছে, অমুক কেন্দ্রে হারবে, তমুক কেন্দ্রে জিতবে। কে কজন সেটাকে ভেরিফাই করতে যায় যে তুমি বাপু কাকে কাকে জিজ্ঞাসা করেছো, কোথায় কোথায় সেই জিজ্ঞাসা করেছো তার কাগজগুলো একটু দেখাও তো বাপু আমাকে, কিসের স্যাম্পেলের ভিত্তিতে তুমি এইগুলো করলে? এ তো গেল এক ধরনের অংশ। দু নম্বর আর একটা টেন্ডেন্সি সেটা হচ্ছে যে এই যে ভোটার তালিকা, এই ভোটার তালিকা এসআইআর এর পরে যে সমস্ত নাম বাদ পড়লো তারপরের যে তালিকা, সেই সমস্ত নিয়ে আবার বেশ কয়েকজন বসে গেছেন যে এর ফলে কতটা ভোটার বাদ পড়বার ফলে কোন দলের কতটা লাভ হয়ে যাচ্ছে আর কতটা ক্ষতি হয়ে যাচ্ছে। এর মধ্যে তো প্রচুর পরিমাণে বিষয় থাকে। সেই বিষয়গুলো যেমন হিন্দু কতটা, মুসলিম কতটা, কোন বুথে হিন্দুর পরিমাণ বেশি, কোন বুথে মুসলিমের পরিমাণ বেশি, কোথায় কোন বুথে মহিলা, কোন এই মহিলা ভোটার, পুরুষ ভোটারের টেন্ডেন্সি, এই সমস্ত কিছু যেমন থাকে তার সঙ্গে সঙ্গে থাকে সামাজিক বিভিন্ন রকমের ইস্যু। শুধুমাত্র অঙ্ক গুনলেই তো আর ভোটের প্রেডিকশন করে দেওয়া হয় না, মিথ্যা হয়। এই মিথ্যা থেকে সাধারণ মানুষকে, এই মিথ্যাগুলো থেকে আশা করি সাবধান থাকতে হবে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা বাস্তবিকভাবে চিন্তা করে যে কোনো রাজনৈতিক দল আপনারা করতে পারেন, কিন্তু এই ধরনের মিথ্যা প্রচার কখনো কখনো কেউ বিজেপিকে এগিয়ে দিচ্ছে, কখনো কেউ টিএমসিকে এগিয়ে দিচ্ছে। আদপে এই ধরনের জিনিসগুলো তো অত্যন্ত আনসাইন্টিফিক। আর যদি সায়েন্টিফিক হয় তার পুরো স্যাম্পেল সাইজ, কোথায় কোথায় করেছে, সেই সমস্ত কিছু তাদের দেখানো উচিত। কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুর কিন্তু ঊর্ধ্বে। প্রথমত এই যে ওপিনিয়ন পোল টোল এইগুলো দেখানো হয়, এই সব ভোট পণ্ডিতরাই ভোটের রেজাল্টের দিন বসে যায়, বসে গিয়ে বলে না না এটা আমাদের চিন্তার বাইরে ছিল, ভোটের এইগুলো যে মিলতেই হবে এমন তো কোনো কথা নেই, আমরা তো ডিসক্লেমার দিয়ে রেখেছি। এরা প্রচুর প্রচুর পরিমাণে পয়সা পায়, টাকা পায়, এবং সেই সমস্ত নিয়ে আলোচনা করে আমি আর বিতর্ক বাড়াতে চাইছি না। আমি অত্যন্ত সামান্য একজন মানুষ, কিন্তু ইতিহাসটা তো বলতে পারি।
এবং ইতিহাসটা পুরোনো দিনের মানুষের যেমন মনে আছে, তেমন এখনকার দিনের মানুষও প্রতিদিন দেখছে, দেখে দেখে দেখছে যে আগে কি ঘটে গেছে। ইতিহাসটা কি বলছে? ইতিহাসটা বলছে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত হিসেব ফিসেব মানে না। 1952 থেকে যদি পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফলগুলোকে বিশ্লেষণ করে কেউ, তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবং ইতিহাস কি জানেন, সেটা দেখুন। 1952 থেকে এই 60-এর দশক পর্যন্ত যে কংগ্রেসের মানে স্বাধীনতা হওয়ার পর পর যে কংগ্রেসি জমানা যেটাকে বলা হয়, আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় স্বর্গীয়, তার যে জমানা, সেটার পরে মানে মানে কংগ্রেসের জমানা তো কোনো শেষ হয়নি, তিনি মারা যান এবং পরবর্তীতে যিনি মুখ্যমন্ত্রী হন তিনি আর একটু টার্ম কন্টিনিউ করেন। এর পরবর্তীতে মোটামুটি এই ধরে নিন 60-এর যে দশকটা, এই 60-এর দশকটাকে একটা অস্থির দশক বলা হয়। এখানে আমি বিস্তারিত আলোচনা করে এই এপিসোডের সময় নষ্ট করব না, কারণ এইটা নিয়ে একটা বিস্তারিত তথ্যবহুল এপিসোড আমরা অলরেডি আমি করে রেখে দিয়েছি, সেখানে দেখিয়েছিলাম। এখানে সংক্ষিপ্ত টাচ করে যাচ্ছি মূলত। এরপরে আসে একটা মাঝখানের একটা মানে অংশ, যেখানটাতে পশ্চিমবঙ্গের মানুষজন একবার মাত্র এক্সপেরিমেন্টাল একটা জায়গায় গেছিল, যেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট গভর্নমেন্ট। এই 67 থেকে এই 71-72 এই মাঝখানে যে যুক্ত ফ্রন্ট গভর্নমেন্ট, অজয় মুখার্জি, তার যে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু, এই সমস্ত নানান রকম এক্সপেরিমেন্ট হয়েছিল, বাংলা কংগ্রেস তৈরি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। কিন্তু ঠিক তারপরে মানে এরপরে আসে হচ্ছে আবার কংগ্রেস ফিরে আসে। কংগ্রেস ফিরে এসে 72 থেকে 77 পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা যেটা বলা হয় সেটা। এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা পরিবর্তিত হয় এই বাম জমানার হাতে, যেটা নিয়ে সকলে আলোচনা করে, এবং মুখ্যমন্ত্রী হন, নতুন মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। কিন্তু মজার জিনিস কি, এই এপিসোডে যেটা বলতে বসেছি, মজার জিনিস হচ্ছে এই সিদ্ধার্থ শঙ্কর রায় মগরাহাট পূর্ব কেন্দ্র থেকে তৎকালীন সময় ওই 77-এ রাধিকা রঞ্জন ব্যানার্জি সিপিআইএম এর তার কাছে হেরে যান, মানে সিটিং মুখ্যমন্ত্রী হেরে গেলেন। প্রথমত দুজন মুখ্যমন্ত্রীকে এই স্বাধীনতার পর থেকে ডিরেক্টলি ইলেকশনে হেরে যেতে হয়নি, মানে জমানা পাল্টানোর ক্ষেত্রে। তিনি একজন হচ্ছেন বিধানচন্দ্র রায়, আর একজন হচ্ছেন জ্যোতি বসু। আর 2011 সালে কি হলো, এই যে বাম জমানাটা চললো সেই 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত, তার ঠিক আগে জ্যোতি বসু, প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তৎকালীন, তিনি তার ক্ষমতা হস্তান্তর করে দেন বয়সের কারণ দেখিয়ে, তাদের পার্টিগত সিদ্ধান্তে, পরবর্তী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে। তিনিও প্রয়াত। কিন্তু এইখানেও খেয়াল করে দেখুন, 2011-এ যখন আবার পালা বদল হলো, তখন এই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু হেরে গেলেন, মানে যাকে নিয়ে অনেক বিতর্ক, যাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে তার নির্দেশেই 21শে জুলাইতে গুলি চালনা করা হয়েছে, তিনি আবার টুপ করে তখন তৃণমূল কংগ্রেসের দলে যোগ দিয়ে দিয়েছেন সেই স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর কাছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, ওই যে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিল যখন, তখন বামফ্রন্ট একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছিল এবং কংগ্রেস প্রায় 20-তে নেমে গেছিল। আবার খেয়াল করে দেখুন, কেউ কল্পনা করতে পারেনি যে বামফ্রন্ট হারবে, এটাও যদি বা কল্পনা করেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত তার ক্যাবিনেটে যেখানে যত মন্ত্রী ছিল প্রায় 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 সব হেরে যাবে, এবং স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যাবেন, এবং বামফ্রন্ট সবাই মিলে প্রায় 60-এ নেমে আসবে, এ কেউ কল্পনাই করতে পারেনি।
এখন এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটার সঙ্গে যদি আপনি এই 2026-এর টেন্ডেন্সিকে এবার পাশাপাশি রাখেন, তাহলে কি দেখা যাচ্ছে? প্রথমত সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের সেই জমানা, যাকে বলা হয় 70-এর দশকের অরাজকতা, যখন 75-এর ইমার্জেন্সি ঘোষণা হচ্ছে ইন্দিরা গান্ধীর আমলে, একের পর এক ধরপাকড় করে, সে প্রসঙ্গ এখন আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। ইমার্জেন্সিতে যে যে কাজগুলো করা হয়, মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে নেওয়া হয়, সংবাদপত্র থেকে শুরু করে বাক স্বাধীনতা সবকিছুই খর্বিত হয়ে গেছিল। তৎপরবর্তীতে বিপুল পরিমাণে নকশাল আন্দোলন, এবং চাকুরি ক্ষেত্রে একটু পুরনো মানুষরা আরো ভালো বলতে পারবেন, পারলে হাত খুলে আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং সেটা শেয়ার করুন, যাতে অনেক বেশি মানুষ সেটা জানতে পারে। সেই সময়, সে সময়েও কিন্তু চাকরির অরাজকতা তৈরি হয়েছিল। সে সময়েও কিন্তু অফিসে অফিসে বন্দুক দেখিয়ে চাকরি, দেশলাই বাক্সের মধ্যে চিরকুট লিখে দিয়ে চাকরি, এইভাবে চাকুরি ক্ষেত্রে চরম অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল। এবং গণটোকাটুকি সাল হিসেবে বিখ্যাত হয়েছিল সেই সালগুলো, যখন পরীক্ষার সময় বই খুলে রেখে পরীক্ষা দিত ছাত্ররা, এবং তার সাথে মানে মাস্টারমশাইরা বাধ্য থাকতেন ভালো নাম্বার দিতে, না হলে তাদেরকে ছুরি, চাকু, পিস্তল এই সমস্ত দেখিয়ে নাম্বার আদায় করা হতো। সেটা কত? 1977। তার ঠিক আগের ইলেকশন যদি ধরা হয়, 1972-এর সময়কার ওই যে ইলেকশনটা, সেটা আবার ওই তৎকালীন বামফ্রন্ট সরকার বলেছিল রিগিং হয়েছে। তার ঠিক আগেরটা যদি ধরা হয়, চরম হিংসাত্মক একটা ইলেকশন হয়েছিল, যেটা আমাদের পশ্চিমবঙ্গ দেখতে অভ্যস্ত এই 15টা বছর ধরে। আবার বাম আমলেও দেখেছে, বাম আমলেও মানুষ ভোট দিতে পারেনি, পেরেছিল 2011 সালে। ওই লাস্ট ইলেকশন হয়ে গেছে, সেটা হচ্ছে 2011 সাল। আর মানুষ যখনই একবার একটু বাংলার এই পশ্চিমবঙ্গের মানুষ একবার একটু ভোট দিতে পারে, ইতিহাস বলছে যে মানুষ ওসব আর কিছু জানে না। ওসব মানে আধঘানা কোয়ালিশন, মিলিজুলি সরকার, এ খানিকটা ও খানিকটা, 4-5 জন মিলে খানিকটা, এ সমস্ত বাঙালি পছন্দ করে না, এটা ইতিহাস বলছে। এবার কি হবে সে মানুষেরই হাতে, মানুষেরই আঙুলের ইভিএম এ কতটা কি দেবে সেটার উপর নির্ভর করছে, কিন্তু এটা ইতিহাস। আর সেই ইতিহাস বলছে বাঙালি ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দেয়। এখানে ঢাকি শুদ্ধ ঢাকি অর্থে মুখ্যমন্ত্রী যদি ধরি, ঢাকি শুদ্ধ সব শুদ্ধ বিসর্জন দিয়ে দেয়, বাদ বাকি কিছু রাখে না, ও পছন্দ করে না বাঙালি। আর এবারের ক্ষেত্রটা আরো একটু আলাদা। সেটা কিরকম? ওগুলোতে তাও প্যান্ডেল ছিল, প্যান্ডেল অর্থে পার্টিটা, কংগ্রেসের একটা নিজস্ব মতাদর্শ ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা চলে, একটা সর্বভারতীয় দল, দীর্ঘদিনের তার ইতিহাস ইত্যাদি আছে। তেমনি বামফ্রন্টের কমিউনিজম, মার্ক্সবাদ, লেনিনবাদ, এছাড়াও বেশ কয়েকটি বাদ, এইগুলো দিয়ে গঠিত একটা নীতি আদর্শের ভিত্তিতে তৈরি একটি ফোর্স বলা যায়, বা একটা রেজিমেন্ট বলা যায়, বা ফ্রন্ট বলা যায়, যা কিছু, যাকে লিড করতো বামফ্রন্ট। তার নীতি আদর্শের সাথে আমার আপনার অনেকের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমি বেসিক জায়গাটা বলতে চাইছি যে একটা কিছু আদর্শের ভিত্তিতে এই সমস্ত দলগুলো চলতো। আর যে দলটা মূল কাজ হচ্ছে কি করে চুরি করব, কাকে পার্সেন্টেজ দেব, কাকে পার্সেন্টেজ দিয়ে সেটিং করে রেখে দেব, কোথা থেকে কি সুবিধা পাওয়া যাবে, আর ওই কোথা থেকে কি সুবিধা পাওয়া যাবে এর জন্য সকাল থেকে রাত পর্যন্ত ওর পিছনে ঘুরে বেড়াবো, নতুন খরিদ্দার জোগাড় করব, তাকে ঠকাবো, ঠকিয়ে আমার ওই সেটিং এর পয়সাগুলো দিয়ে তাকে একটা জালি কাগজ, জালি হয়তো কোনো একটা সার্ভিস, এইগুলো দিয়ে দেব। এই মিথ্যা এবং এই কাটমানি, এই কমিশন, এই দুর্নীতি,
এছাড়া যে দলটার কেউ বলতে পারবে যে এই দলটার কোন রকম একটা আদর্শ আছে, কোন একটা বাদ বা ইজম আছে, কেউ বলতে পারবে? পারবে না। তাহলে এবার ওই জন্য বলছি যে ওগুলো তো প্যান্ডেল ছিল, বাঙালি যদি উল্টায় তাহলে এবার কিন্তু ঢাকি প্যান্ডেল সমেত বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। এবং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনারা যে যে জনসভাগুলো করছেন, তার যে জনপ্লাবন, তার যে প্রচার, আমি এখানে যদি তাদের হয়ে প্রচার করতে বসিনি, কিন্তু জনপ্লাবন যেটা দেখা যাচ্ছে এটা মাথায় রাখতে হবে, সেটা কিন্তু বিরোধী দলের জনপ্লাবন। আর শাসক দলের জনসভাগুলো অতি বড় সমর্থকরাও দেখতে পাচ্ছেন যে কি করে লোক দিয়ে ভরাতে হচ্ছে। বাকিটা তো ভবিষ্যতের গর্বে। আর মাত্র কদিন, 11-12 দিন প্রথম ভোট, আর সব মিলে আর কতদিনই বা বাকি আছে। কাজেই ভবানীপুর সবার নজর আছে। আবার বলছি, বাঙালি ঢাকি সমেত বিসর্জন দেয়, আর এবার কিন্তু ঢাকি প্যান্ডেল সমেত বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি একমত? আপনারা জানান, পুরোপুরি কমেন্ট বক্সে হাত খুলে লিখুন। মত, বিরুদ্ধ মত সবই থাকতে পারে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন। শেয়ারটা এই জন্য করুন যাতে এপিসোডটা ছড়িয়ে পড়লে আপনার যে বক্তব্যগুলো লিখছেন আপনি কমেন্টে, সেগুলো যাতে ছড়িয়ে পড়তে পারে। মানুষের ভাষা কমেন্ট বক্স একটা সুন্দর কমিউনিটি, সভ্য সুন্দর কমিউনিটি তৈরি হোক। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।